আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে আপনাদের 10টা 20-এ ক্লাস শুরু হবে। হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন আজকে হচ্ছে আপনার টপিক হচ্ছে মিনিমাম প্ল্যানিং ট্রি, আরেকটা অ্যালগরিদম হচ্ছে প্রিমস অ্যালগরিদম। আপনাদের লাস্ট টপিক। আচ্ছা, আমি টপিক শুরু করতেছি, এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তো প্রিমস অ্যালগরিদম দিয়ে আমরা এর আগে আপনারা দেখছেন যে ক্রুসকাস অ্যালগরিদম। ক্রুসকাস অ্যালগরিদম দিয়ে হচ্ছে আমরা একটা গ্রাফ থেকে মিনিমাম প্ল্যানিং ট্রি বের করি। তো আজকে হচ্ছে সেম হচ্ছে প্রিমস অ্যালগরিদম দিয়ে আমরা প্ল্যানিং ট্রি বের করে দেখবো। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা আমরা স্পার্স একটা হচ্ছে আমরা স্পার্স গ্রাফের জন্য ইউজ করি, একটা হচ্ছে আমরা ডেন্স গ্রাফের জন্য ইউজ করি। ক্রুসকাল যে দেখছেন, ক্রুসকাল ছিল হচ্ছে নর্মালি স্পার্স গ্রাফের জন্য ইউজ করা হয়, আর আজকে যে প্রিমস অ্যালগরিদম দেখবেন সেটা হচ্ছে ডেন্স গ্রাফের জন্য ইউজ করা হয়। তো প্রিমস অ্যালগরিদম কি করে দেখেন তো, আপনাকে মনে করেন ইনপুট হিসেবে একটা গ্রাফ দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে এখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে। প্রিমস অ্যালগরিদমে আপনাদেরকে হচ্ছে শুরুতে একটা সোর্স নোড বলে দেবে, কোন নোড থেকে কাজ করা শুরু করতে হবে। তো এখানে হচ্ছে আমাদেরকে সোর্স নোড হচ্ছে 1 বলে দিচ্ছে। এখন এই 1 থেকে শুরু করে আমাদের কাজ শুরু করতে হবে, আমাদের স্প্যানিং ট্রি বের করার প্রসেস শুরু করতে হবে। সবার আগে আমাদের যেটা করতে হবে, এই গ্রাফটাকে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। তো গ্রাফকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট করা এটা তো পারেন। তো এটার জন্য হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স নিতে হবে, যে ম্যাট্রিক্সে রো আর কলাম সংখ্যা থাকবে এই গ্রাফে যতগুলা নোড আছে ততগুলা। এই গ্রাফে 5টা নোড আছে, এর জন্য হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে রো আর কলাম হচ্ছে 5টা রো 5টা কলাম। তো এখানে হচ্ছে সেই হিসাবে যে যে রো যে যে নোডের মাঝখানে এজ আছে, সেই নোডের যে ঘর আছে সেখানে হচ্ছে তাদের ওয়েটটা বসবে। যেমন এখানে হচ্ছে 1 আর 2-র মাঝখানে হচ্ছে 1 আর 2-র মধ্যে এজ আছে, সেটা হচ্ছে 2, সেটার ওয়েট হচ্ছে 2। তো এখানে হচ্ছে ফার্স্টে 1 নাম্বার রোতে, মানে হচ্ছে 1 নাম্বার নোডের জন্য 1 নাম্বার নোডের সাথে সাথে কোন কোন নোড কানেক্টেড সেই ইনফরমেশন গুলো এখানে দেওয়া হচ্ছে। যেমন 1 নাম্বার নোডের সাথে 1 থেকে 1-এ যাওয়ার জন্য কোনো এজ নাই, এই জন্য এটা হচ্ছে খালি রাখছে, ব্ল্যাঙ্ক। 1 থেকে 1-এ যাওয়ার জন্য কোনো কস্ট লাগবে না আমাদের। তারপর 1 থেকে 2-এ যাওয়ার জন্য হচ্ছে ওয়েট 2। তারপর 1 থেকে 3 তে যাওয়ার জন্য হচ্ছে কোনো ডিরেক্ট পাথ নেই, এর জন্য হচ্ছে এটা ইনফাইনাইট। তারপর সে 1 থেকে 4-এ যাওয়ার জন্য হচ্ছে আমাদের ওয়েট 5। তারপর 1 থেকে 5-এ ডিরেক্টলি যাওয়া যায় না, এই জন্য ইনফাইনাইট। এরকম করে এই ম্যাট্রিক্সটা পুরোটা কনভার্ট করা হচ্ছে, জেনারেট করা হচ্ছে। এরপরে হচ্ছে আপনার 2 নাম্বার নোডের ইনফরমেশন, এরপর 3 নাম্বার নোডের ইনফরমেশন, এরকম করে অ্যাডজাস্ট ম্যাট্রিক্সে কনভার্ট করা হলো ফার্স্টটা। এখন হচ্ছে আমাদের প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এর উপর বেস করে। সবার ফার্স্টে আমরা কি করব, আমাদেরকে যে সোর্স নোড বলে দিবে এই সোর্স নোড নিয়ে কাজ শুরু করতে হবে। মানে সেই সোর্স নোডের যে রোটা আছে সেখান থেকে আমরা কাজ শুরু করবো। আমাদের সোর্স নোড হচ্ছে 1, তার মানে 1 নাম্বার নোড নিয়ে 1 নাম্বার নোডের যে রো আছে সেটা নিয়ে কাজ শুরু করবো। ফার্স্টে আমরা যেটা করবো, যে এই 1 নাম্বার নোডে যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলো আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা সেটা বের করতে হবে। তো এই 1 নাম্বার রোতে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 2, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 2। তাহলে হচ্ছে আমরা এখন আমাদের যে মিনিমাম স্প্যানিং ট্রি বানাবো, সেই স্প্যানিং ট্রিতে এই এই যে ভ্যালুটা সেটার জন্য যে এজটা সেটাকে হচ্ছে আমরা সিলেক্ট করবো আমার স্প্যানিং ট্রির জন্য। 1 থেকে 2-এর মাঝখানে যে এজটা আছে সেটা, তাহলে 1 থেকে 2-এর মাঝখানে যে এজটা আছে সেটা হচ্ছে আমার স্প্যানিং ট্রির একটা এজ। তো এটা যেহেতু একটা আনডিরেক্টেড গ্রাফ, তাহলে 1 থেকে 2-এ যাওয়ার জন্য এই এজ ইউজ করে যদি আমি 1 থেকে 2-এ যেতে পারি, তাহলে আমি 2 থেকে 1-এও আসতে পারবো। তার মানে আমি যদি 1 থেকে 2-এ যেতে পারি এই এজ দিয়ে, তাহলে হচ্ছে আমরা 2 থেকে 1 হচ্ছে সেম এজ দিয়ে যেতে পারবো, মানে দুটোই সেম এজই। তার মানে এই 2 সিলেক্ট করা যা যে কথা, এই 2 সিলেক্ট করা সেম কথা। তার মানে হচ্ছে আমি যদি
তাহলে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে এই এজটা সিলেক্ট করলাম, 1 থেকে 2 এর মাঝখানে যে এজটা আছে তার মানে হচ্ছে আমার এটা আর এটা হচ্ছে সিলেক্ট হয়েছে। তো এই দুটাকে হচ্ছে গ্রিন কালার করে দেওয়া হয়েছে আর কি, যে সিলেক্ট। এখন আমরা দেখবো যে আমাদের তাহলে এখন এই ম্যাট্রিক্সে কোন কোন রো হচ্ছে ইনভলভ হয়েছে, যে আমরা যে ভ্যালুগুলো সিলেক্ট করছি সেটার কারণে কোন কোন রো ইনভলভ হয়েছে। যে 1 নাম্বার রো থেকে একটা ভ্যালু নেওয়া হয়েছে, 2 নাম্বার রোতে যে ভ্যালুগুলো সিলেক্ট করছি সেইগুলা বাদে আর যে ভ্যালু 1 নাম্বার রোতে এই ভ্যালুগুলো বাদ স্যার কথা আটকে আটকে আসছে। নাকি আমার ইন্টারনেটের প্রবলেম? জি স্যার, কথা আটকে আটকে আসছে স্যার। এটা এসেছে? জি স্যার, এখন ঠিক আছে। যদি স্যার সেকেন্ড রো থেকে আরেকবার বলেন। মানে বুঝতে না আচ্ছা ওকে। যদি কোনো কনফিউশন হয় বা হচ্ছে কোনো জায়গায় যদি কথা আটকায় আসে তাহলে আমাকে ইনস্ট্যান্ট জানাবেন আর কি। তাহলে আমি আবার রিপিট করতেছি যে এখানে হচ্ছে ফার্স্টে তো হচ্ছে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বানাতে হবে। অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বানানো তো এটা তো বুঝতে পারছেন, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কিভাবে বানায়। এরপর আমাদেরকে হচ্ছে একটা সোর্স নোড বলে দিবে যে আমাদের কোন নোড থেকে কাজ করা শুরু করতে হবে। আমাদেরকে বলে দিচ্ছে এখানে সোর্স নোড হচ্ছে 1। হচ্ছে আমরা তার মানে হচ্ছে আমরা 1 থেকে কাজ করব, 1 কে বেস করে কাজ শুরু করব। সোর্স নোড যে তার যে রোটা আছে সেটা নিয়ে কাজ করব। তো আমরা দেখব এই রোর মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা। অনেকগুলো ভ্যালু আছে, একটা হচ্ছে এই রো 1 নাম্বার রোতে যে ভ্যালুগুলো আছে একটা হচ্ছে আপনার খালি, এখানে কোনো ভ্যালু নাই, 2 ইনফাইনাইট 5 ইনফাইনাইট। এগুলো আমাদের সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 2। তার মানে এই 2 হচ্ছে আমরা সিলেক্ট করব মিনিমাম স্প্যানিং ট্রির এজ হিসাবে। তাহলে আমরা আসলে সিলেক্ট করতেছি 1 আর 2 এর মাঝখানে যে এজটা আছে সেটাকে, 1 আর 2 এর মাঝখানে যে এজটা আছে যেটা ওয়েট 2 সেটাকে। এটা যেটা একটা আনডিরেক্টেড গ্রাফ, এই গ্রাফ আচ্ছা যেহেতু এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, এই এজ ইউজ করে যদি আমরা 1 থেকে 2 এ যেতে পারি তাহলে আমরা 2 থেকে 1 এও আসতে পারবো। তার মানে হচ্ছে এই এজটার ভ্যালু, এই এজটা দিয়েছে আমি 1 থেকে 2 এও যেতে পারবো, আবার 2 থেকে 1 এও আসতে পারবো। দুটো সেম এজই বোঝায় যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, যে 1 থেকে 2 এও যেতে পারবো, 2 থেকে 1 এও যেতে পারবো। তার মানে আমি হচ্ছে এই এজটাকে সিলেক্ট করা মানে হচ্ছে আমি এই ভ্যালুটাকে সিলেক্ট করছি, এই ভ্যালুটাকে সিলেক্ট করছি, মানে 1 থেকে 2 এও যেতে পারবো, আবার 2 থেকে 1 এও যেতে পারবো। তাহলে একটা এজ সিলেক্ট করা হয়েছে। তো হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা 1 নাম্বার রো মানে সোর্স নোডের যে রোটা আছে সেটা থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা সিলেক্ট করলাম। করার কারণে হচ্ছে আমার এই দুইটা 2 সিলেক্ট হয়েছে। এখন আমরা দেখবো যে আমাদের এই এজটা সিলেক্ট করার কারণে আমার ম্যাট্রিক্সে কোন কোন রো ইনভলভ হয়েছে কাজে, কোন কোন রোর মধ্যে ভ্যালুগুলো আমরা ইউজ করছি। তো আমরা হচ্ছে 1 নাম্বার রো আর 2 নাম্বার রো এই দুইটা রোর মধ্যে ভ্যালু ইউজ করছি, মানে এই দুইটা রো হচ্ছে ইনভলভ হয়েছে। মানে 1 নাম্বার রো থেকে এই 2 সিলেক্ট হয়েছে, 2 নাম্বার রো থেকে এই 2টা সিলেক্ট হয়েছে। এখন আমরা যে ম্যাট্রিক্সে যে রোতে ভ্যালু ইনভলভ হয়েছে, মানে যে রো ইনভলভ হয়েছে আমার এই প্রসেসের মধ্যে, সেই রো গুলাতে যে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করছি সেই ভ্যালুগুলো বাদ দিয়ে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা। ঠিক আছে, তো এখানে 1 নাম্বার রোতে বাকি হচ্ছে এই যে ইনফাইনাইট 5 ইনফাইনাইট, আর 2 নাম্বার রোতে বাকি হচ্ছে 14 5 4। তো এই সবগুলো ভ্যালুর মধ্যে আমার সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা। তো এখানে দেখি কি মনে হয় যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা। আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে বলেন। মিনিমাম স্যার 4। 4 আচ্ছা, তাহলে শোনা গেছে, সবকিছু বুঝতে পারছেন। আচ্ছা তাহলে হচ্ছে এই দুইটা রোর মধ্যে সবচেয়ে যে ভ্যালু গুলো বাকি আছে সেগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 4। তার মানে আমরা হচ্ছে নেক্সটে এই এজটাকে আমরা সিলেক্ট করব। এই এজটা কোনটা, 2 থেকে 5 এর মাঝখানে যে এজ আছে সেটা।
2 থেকে 5 এর মাঝখানে যে এজ আছে সেটাকে হচ্ছে আমরা নেক্সট সিলেক্ট করবো। তো এই এজ ইউজ করে যদি আমি 2 থেকে 5 এ যেতে পারি তাহলে আমি 5 থেকে 2 তেও আসতে পারবো। তার মানে এই এজ হচ্ছে 2 থেকে 5 এর মধ্যে যে এজটা আছে এই এজ যেটা 5 থেকে 2 এর মাঝখানে যে এজ আছে দুটো সেম এজ। তার মানে একটা সিলেক্ট করা মানে এটা আরেকটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তার মানে আমরা নেক্সট সিলেক্ট করলাম হচ্ছে এই 4 কে। সিলেক্ট করার কারণে হচ্ছে আমার যে এখানে দেখেন A4 আর A4 দুইটাই সিলেক্ট হয়ে গেছে, গ্রিন হয়েছে। আগে ছিল এই এজটা সিলেক্ট করা, এখন হচ্ছে তার সাথে A4 সিলেক্ট হচ্ছে। তার মানে দুইটা এজ আমার হচ্ছে সিলেক্ট হয়ে গেল মিনিমাম স্প্যানিং ট্রির জন্য। এখন আমরা দেখবো যে আমার যে এজ গুলাকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার কারণে আমার ম্যাট্রিক্সে কোন কোন রো ইউজ হয়েছে, কোন কোন রো হচ্ছে অলরেডি ইনভলভ হয়ে গেছে। আর তাহলে এখানে হচ্ছে এখন আমার আগে 1 নাম্বার রো আর 2 নাম্বার রোতে ইনভলভ ছিল, এখন আমার নতুন করে হচ্ছে নতুন করে 5 নাম্বার রো ইনভলভ হয়েছে। কারণ হচ্ছে যে এজটা নতুন মাত্র সিলেক্ট করলাম সেটা কারণে A4 সিলেক্ট হয়েছে। তার মানে 3টা রো আমার হচ্ছে ইনভলভ হয়েছে আমার এই প্রসেসটার মধ্যে। তাহলে এখন আমরা দেখবো যে এই 3টা রোর মধ্যে যেই ভ্যালুগুলো আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি মানে গ্রিন আছে সেগুলো বাদে আর যে তাহলে আমার এখন বাকি কি কি ভ্যালু দেখেন। 1 নাম্বার রোর মধ্যে বাকি হচ্ছে এই ভ্যালুগুলা, 2 নাম্বার রোর মধ্যে বাকি হচ্ছে এই, আর হচ্ছে 5 নাম্বার রোতে বাকি হচ্ছে এই ভ্যালুগুলা। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনগুলো, ছোট ভ্যালু কোনটা হবে? So 5. 5। তো 5 এখানে দেখেন দুইটা আছে, 1 নাম্বার রোতেও 5 আছে, তারপর হচ্ছে 2 নাম্বার রোতেও 5 আছে। তাহলে এখন আমাদের কোনটা সিলেক্ট করা উচিত হবে? So ফার্স্টে যেটা থাকবে সেটা 1 নম্বর। ফার্স্টে। আচ্ছা, যদি এরকম হয় যে মিনিমাম ভ্যালু অনেকগুলা পাচ্ছি সেই ক্ষেত্রে যে ভ্যালুটা সবার ফার্স্টে আছে, ফার্স্টের রোতে আছে, মানে একদম প্রথম দিকে যে ভ্যালুটা পাবো আমরা সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা সিলেক্ট করবো আর কি। তো এখানে আমাদের হচ্ছে নেক্সট এই ভ্যালুগুলো বাকি ছিল, এগুলো আমাদের 2টা 5 ছিল, মিনিমাম ভ্যালু 2টা ছিল, এটার মধ্যে যে ভ্যালুটা আগে আছে সেটাকে আমরা সিলেক্ট করবো। তাহলে এটাকে যদি সিলেক্ট করি তাহলে এই ভ্যালুটা কি, এটা হচ্ছে আসলে 1 থেকে 4 এর মাঝখানে যে এজ আছে যেটা ওয়েট হচ্ছে 5, নেম হচ্ছে 1 থেকে 4 এর মাঝখানে যে এজ আছে 5 সেটাকে সিলেক্ট করবো আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি এজ হিসেবে। তো 1 থেকে 4 এর মাঝখানে যে এজ আছে সেটা এটা সিলেক্ট করা মানে যা 4 থেকে 1 এর মধ্যে যে এজ আছে সেটা হচ্ছে সেম জিনিস। তার মানে এটা সিলেক্ট করা মানে হচ্ছে 4 থেকে 1 এর মাঝখানে যে আছে যে এজটা আছে এটা সিলেক্ট করা, দুটো সেম জিনিস। তার মানে এই 5 আমরা যদি সিলেক্ট করি তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে নেক্সটে আমরা এই এজটাকে সিলেক্ট করলাম যে 1 থেকে 4 এর মাঝখানে যে এজটা আছে, তো এটার কারণে হচ্ছে এই দুই জায়গার ভ্যালু সিলেক্ট করা হয়েছে। এখন আমরা দেখবো যে আমাদের এখন পর্যন্ত যতগুলো এজ সিলেক্ট করা হয়েছে সবগুলোর জন্য আমার কোন কোন রো ইনভলভ হয়েছে কাজে। তো আমাদের 1, 2 আর হচ্ছে 5 অলরেডি এর আগে ইউজ করা হয়েছে মানে ইনভলভ হয়েছে। এখন নতুন করে হচ্ছে 4 নাম্বার রো হচ্ছে ইনভলভ হয়েছে। তাহলে এখন আমাদের ওই 4টা রোর মধ্যে যে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করছি সেটা বাদে আর যে ভ্যালুগুলো বাকি সেগুলো আমাদের ছোট ভ্যালু কোনটা। তাহলে আমাদের বাকি হচ্ছে এখন এই ভ্যালুগুলা 1, 2, 4, 5 এর মধ্যে যেগুলো হচ্ছে রেড মার্ক করা, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা আছে দেখেন। এগুলোর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 5। হ্যাঁ 5 এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো 5, A5। তার মানে হচ্ছে আমাদের নেক্সট সিলেক্ট করার জন্য যে এজ সেটা হচ্ছে 2 থেকে 4 এর মাঝখানে যে এজ আছে যেটা ওয়েট হচ্ছে 5। বাট আমরা এটা সিলেক্ট করতে গিয়ে দেখলাম যে 2 থেকে 4 এর মাঝখানে এই এজটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে একটা সাইকেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1, 2 আর 4 এর মাঝখানে একটা সাইকেল হয়ে যাচ্ছে। তার মানে এই এজটা সিলেক্ট করা যাবে না। তাহলে আমাদের প্রসেস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা মিনিমাম ভ্যালু পাবো, একটা মিনিমাম ভ্যালু পাবো আমাদের রো মধ্যে, মানে হচ্ছে যে রো গুলা ইনভলভ হচ্ছে সেগুলোর মধ্যে, তো ওই এজটা সিলেক্ট করলে যদি আমাদের লুপ ক্রিয়েট না হয় তাহলে আমরা ওই এজটাকে সিলেক্ট করব, আর যদি লুপ ক্রিয়েট হয় তাহলে হচ্ছে আমরা সিলেক্ট করবো না। তো এর আগে আমরা যে এজ গুলা নিচ্ছি এগুলা নিলে আসলে লুপ ক্রিয়েট হয় না, দেখবেন আপনি যখন প্র্যাকটিস করবেন সেই সময়। তো এই জন্য হচ্ছে এগুলো আমরা চেক করি নাই। আপনি শুরু থেকে চেক করলে দেখবেন যে চেক করতে যখন একদম প্রসেস শুরু করবে তখন থেকে দেখবেন যে একটা এজ সিলেক্ট করবেন আর দেখবেন যে এটার জন্য কোনো আমার লুপ ক্রিয়েট হয় কিনা। যদি লুপ ক্রিয়েট না হয় তাহলে সিলেক্ট করবেন।
তো এখানে হচ্ছে 2 থেকে 4 এর মাঝখানে যে এজ 5 এটা নিলে আমরা করতে পারবো না, তাহলে এটা হচ্ছে বাদ। এটার জন্য হচ্ছে বক্স করে আলাদা কালার করে বুঝাইছে যে এটা হচ্ছে আমরা বাদ দিছি। এখন আমরা দেখবো যে এখন আমাদের যে ভ্যালুগুলা বাকি, আমার মানে যে রোগুলা ইনভলভ হয়েছে এগুলোর মধ্যে যে ভ্যালুগুলা বাকি সেগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা। তাহলে এখন নেক্সট মিনিমাম ভ্যালু কোনটা দেখেন, আমার হচ্ছে 14। হ্যাঁ আমার হচ্ছে এখন তাহলে বাকি কি কি ভ্যালু, 5 তো আমরা বাদ দিছিলাম, এই যে এখান থেকে হচ্ছে 5 হচ্ছে বাদ, ঠিক আছে। এই ভ্যালুগুলো বাকি ছিল এর মধ্যে হচ্ছে আমরা 5 কে বাদ দিয়ে দিয়েছি। তো 2 থেকে 4 এর মাঝখানে নোট যে এজ সেটা হচ্ছে 5, এটা মানে যা 4 থেকে 2 এর মাঝখানে এজ সেম জিনিস, এটাকে একটাকে বাদ দেওয়া মানে আরেকটাকে বাদ দেয়া। এখন আমার তাহলে এই বাউন্ডারির মধ্যে রেড যে বাউন্ডারি আছে এগুলোর মধ্যে নেক্সট ছোট ভ্যালু কোনটা দেখতেছেন, 14, ইনফাইনাইট, 34, 58। 14 নেক্সট ভ্যালু হচ্ছে 14, তাহলে নেক্সট আমরা যে এজটা সিলেক্ট করবো সেটা হচ্ছে 14। তার আগে আমরা চেক করে দেখবো 14 কে নিলে কি কোনো লুপ ক্রিয়েট হয় কিনা। তাহলে এটা আসলে কি 2 থেকে 3 এর মাঝখানে যে এজ আছে, 2 থেকে 3 এর মাঝখানে যে এজ আছে সেটা। তো 2 থেকে 3 এর মাঝখানে এজ, এটা যদি আমরা সিলেক্ট করি আমার কিন্তু এখানে কোনো লুপ হচ্ছে না এই গ্রাফে, যেহেতু কোনো লুপ হচ্ছে না তার মানে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। তার মানে আমরা যদি 14 কে সিলেক্ট করি 2 থেকে 3 এর মাঝখানে যে এজ, এটা মানে হচ্ছে 3 থেকে 2 এর মাঝখানে যে এজ আছে সেম। তার মানে 2 থেকে 3 এই 14 সিলেক্ট করা যা, 3 থেকে 2 এই 14 সিলেক্ট করে সেম জিনিস। তার মানে এই দুটাকে হচ্ছে দুইটার কালার এখন গ্রিন হয়ে যাবে, এটাকে আমরা সিলেক্ট করবো এই এজকে। তাহলে পরবর্তীতে হচ্ছে এই এজকে সিলেক্ট করছে এই জন্য হচ্ছে এখানে 14 ও গ্রিন হয়েছে, এইটাও গ্রিন হয়েছে, ঠিক আছে। এরকম করে যতক্ষণ পর্যন্ত আমার সবগুলা রো ইনভলভ না হবে কাজে বা প্রসেসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটা চালা যেতে হবে। আমরা নেক্সট দেখবো যে নেক্সট মিনিমাম হলো কোনটা। তো এটা দেখতে গিয়ে আমরা দেখবো যে আমাদের কিন্তু পাঁচটা রো ইনভলভ হয়ে গেছে, সবগুলা রো হচ্ছে একবার করে কাজ করা হয়ে গেছে, ভিজিট হয়েছে, ঠিক আছে। মানে সবগুলো রো থেকে একটা না একটা ভ্যালু হচ্ছে সিলেক্ট করা হয়েছে। যদি এরকম হয় তার মানে বুঝবেন আপনার প্রসেস শেষ। এটা যতগুলো এজ সিলেক্ট করছেন সেটা হচ্ছে আপনার স্প্যানিং ট্রির এজ। এখন যদি আপনি কোনো নতুন এজ, যে এজ গুলো বাকি আছে আপনার গ্রাফ ম্যাট্রিক্সে, এখান থেকে কোনো একটা এজ সিলেক্ট করেন তাহলে সেই জায়গায় এখানে আপনার গ্রাফের লুপ ক্রিয়েট হবে। তো এটা এখন যদি এক্সাম্পল দেখেন তাহলে হচ্ছে দেখেন এখন যতগুলো ভ্যালু বাকি, এই নেক্সট হচ্ছে 5টা রো ইনভলভ হচ্ছে, তার মানে 5টা রোর মধ্যে যে ভ্যালু গুলো বাকি সেই ভ্যালু গুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা সেটা হচ্ছে এখন চুজ করেন। ফার্স্ট রোতে হচ্ছে ইনফাইনাইট বাকি, সেকেন্ড রোতে হচ্ছে কিছু বাকি নাই, থার্ড রোতে হচ্ছে আপনার বাকি ইনফাইনাইট 34, ফোর্থ রোতে বাকি হচ্ছে আপনার ইনফাইনাইট 58, ফিফথ রোতে বাকি হচ্ছে আপনার 34, 58 আর হচ্ছে ইনফাইনাইট। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 34, ঠিক আছে 34। তার মানে নেক্সট যে এজটা হচ্ছে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে 3 আর 5 এর মাঝখানে যে এজটা আছে, 3 আর 5 এর মাঝখানে যে এজ আছে সেটা হচ্ছে এটা। তো এই এজটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু এই জায়গায় একটা লুপ ক্রিয়েট হচ্ছে, তার মানে এই এজটাকে আমরা সিলেক্ট করতে পারবো না, তাহলে এই এজটা বাদ, ঠিক আছে। তাহলে 34 হচ্ছে বাদ, 34 যদি বাদ দেই তাহলে এরপরে নেক্সট কোন এজ বাকি সেটা হচ্ছে 58, আর একটা বাকি হচ্ছে 58। আমরা যদি 58 কেও সিলেক্ট করি তাহলেও দেখবেন যে এই জায়গায় লুপ ক্রিয়েট হচ্ছে, যে আপনার এই পুরো জায়গায় হচ্ছে একটা লুপ ক্রিয়েট হবে, তার মানে এই এজটাকেও নিতে পারবো না। তার মানে আমরা দেখবো যে যতক্ষণ পর্যন্ত যখনই আমাদের 5টা রো ম্যাট্রিক্সের 5টা রো ইনভলভ হয়ে যাবে তখনই আমাদের হচ্ছে প্রসেসটা স্টপ করে দিতে হবে। তার মানে হচ্ছে এখন এই 5টা রো ইনভলভ হওয়ার পরে যদি আমি কোনো একটা এজকে সিলেক্ট করি সেই ক্ষেত্রে লুপ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের টার্মিনেশন কন্ডিশন। যতক্ষণ পর্যন্ত আমার 5টা রো ইনভলভ হবে না কাজে ততক্ষণ পর্যন্ত আমরা এজ সিলেক্ট করে থাকবো। যে মোমেন্টে গিয়ে 5টা রো ইনভলভ হয়ে যাবে, মানে 5টা রো এর ভ্যালু এসে 5টা রো থেকে বিভিন্ন ভ্যালু সিলেক্ট হবে বা 5টা রো ভিজিট হয়ে যাবে, তখন হচ্ছে আমরা প্রসেসটা বন্ধ করে দেবো। তাহলে বন্ধ করলে আমাদের যতগুলো এজ সিলেক্ট হবে সেগুলো নিয়ে যে গ্রাফটা হয় সেটা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে দেখতে এরকম হবে। এখন জাস্ট হচ্ছে এটার কস্ট কত হবে, জাস্ট এজ গুলার ওয়েট যোগ করে দিবেন, যেটা হয় সেটা এখানে কস্ট হচ্ছে 25। এটাই হচ্ছে আমাদের ফাইনাল মিনিমাম স্প্যানিং ট্রি।
ঠিক আছে জি স্যার। স্যার। এটাই ছিল আপনাদের আজকের পড়া, না বুঝলে কোয়েশ্চেন করেন। স্যার এটা পরীক্ষা স্যার লিখবো কিভাবে, যদি একদম ইজিলি যদি বলেন। কোয়েশ্চেন থাকলে করেন, বুঝতে পারছেন? স্যার এটা মানে ইসে খাতা কিভাবে আর কি লিখবো স্যার, এটা যদি একবার বলতেন। কোনটা ইজি, এটা নাকি বুঝকাল? পরীক্ষায় কিভাবে লিখবেন? পরীক্ষা হচ্ছে আপনার প্রতিবার একটা করে এজ সিলেক্ট করবেন। প্রতি খাতায় কিভাবে স্যার আপনার কথা তো কেটে কেটে আসতেছে। লিখবেন? স্যার আপনার কথা তখন কেটে আসছিল, কিছু শোনা যায়নি। কথা শেষ হয়ে গেছে আর অনেকক্ষণ আগে। আপনি কি টপিক বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে মেইন কথা। স্যার কথাই বোঝা যায় না স্যার, আমি যে কোয়েশ্চেনটা করছিলাম সেটার কোনো অ্যান্সার আর কি শোনা যায় না। না, ওটা আমি এখনো দেইনি আপনার অ্যান্সার, আমি মাত্র স্লাইড করলাম আর কি। এখন বলবো কিভাবে আপনি অ্যান্সার করবেন। আচ্ছা, পরীক্ষায় কিভাবে লিখবেন? পরীক্ষা হচ্ছে আপনি ফার্স্টে একবার ম্যাট্রিক্সটা আঁকবেন। ম্যাট্রিক্সটা একে মানে নর্মালি যেটা হয় যে এই যদি দেখা যায় তাহলে তো আপনার টেবিল বারবার রাখতে হবে। আর হচ্ছে আপনার এখানে যে গ্রাফটা আছে, মনে করেন প্রথম আপনি ফার্স্ট হচ্ছে সবগুলা নোটকে হচ্ছে লেখা, যেখানে 5টা নোট আছে 1 2 3 4 5। 5টা নোট হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে লিখলেন, মাঝখানে কোনো এজ থাকবে না। আপনি যখনই টেবিল থেকে একটা ভ্যালু সিলেক্ট করবেন, ফার্স্টে 2 সিলেক্ট করলেন, তখনই হচ্ছে আপনি গ্রাফের মধ্যে হচ্ছে এই 1 থেকে 2 এটা হচ্ছে মার্ক করলেন। মানে ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্টে যে ছবিটা হবে সেটা এরকম হবে যে ফার্স্টে আপনার নোট বাকি নোট আছে সেটা 1 4 শুরুতে আপনি যখন কোনো এজ সিলেক্ট করেন এখন পর্যন্ত, তখন হচ্ছে আপনার ছবিটা এরকম হবে। তো যখনই আপনি এই ম্যাট্রিক্স থেকে একটা রো সিলেক্ট করবেন, একটা এজ সিলেক্ট করবেন, স্যার আপনার কথা স্যার বোঝা যায় না। স্যার আপনার কোনো কথাই বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো
স্যার তখন কিছু বোঝা আমার যায়নি। কথা কি এখনো না স্যার, এখনো স্যার আটকা আটকা আসতেছে স্যার। হ্যালো এখন কি কিছু বোঝা যায় কথা নাকি এখনো কেটে আসে? স্যার এখন না, শোনা স্যার। যাচ্ছে। হ্যালো জি স্যার, এখন শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শুনতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আপনাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে প্রিমস কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করবেন খাতায়। তো একবারই ম্যাট্রিক্সটা আঁকবেন, একে একটা একটা করে এস সিলেক্ট করবেন, বাট আপনার গ্রাফটা আপনার প্রতিবার হচ্ছে আঁকতে হবে। যখনই আপনি একটা এস সিলেক্ট করবেন আবার নতুন গ্রাফ আসবে, গ্রাফটা নতুন করে রাখতে হবে, একে নতুন যে এসটা সিলেক্ট করছেন সেটাকে আপনার অ্যাড করতে হবে আর কি গ্রাফে। শুরুতে হচ্ছে আপনার গ্রাফে জাস্ট নোড গুলা থাকবে, কোনো এজ থাকবে না। যখন আপনি একটা প্রথমে একটা এজ সিলেক্ট করলেন তাহলে সেটাকে আপনার গ্রাফে প্রথম ছবিতে হচ্ছে এজটা সিলেক্ট করবেন, মানে একটা এজ থাকবে আপনার পুরো গ্রাফে। এরপরে সেকেন্ড যখন আপনি আরেকটা নতুন এজ সিলেক্ট করবেন তখন সে আবার নতুন করে গ্রাফটা আঁকবেন, একে হচ্ছে যে এজটা এখন সিলেক্ট করছেন, মানে আগে যে এজটা সিলেক্ট করছেন সেটা তো থাকবে, এখন নতুন যে এজটা সিলেক্ট করছেন সেটা হচ্ছে আপনি অ্যাড করবেন। এরকম করে হচ্ছে প্রতিবার আপডেট করবেন। ম্যাট্রিক্স একবারই থাকবে, যেখানে ভ্যালু গুলো হচ্ছে আপনি একটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে মার্ক করলেন, বাট গ্রাফটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, তাহলেই হবে। ম্যাট্রিক্স বারবার হচ্ছে রিপিট করতে হবে না, ঠিক আছে? জি স্যার। এই টপিকটা যে পড়ানো হচ্ছে প্রিমস, পড়ানোর সময় কি কথাবার্তা বুঝতে পারছেন নাকি তখন কি প্রবলেম হয়েছে? না স্যার, তখন সমস্যা ছিল না। আচ্ছা তখন সমস্যা ছিল না। আচ্ছা তাহলে আপনাদের সিলেবাসে এতটুকুই, ঠিক আছে? আর কিছু পড়বেন? স্যার এটা তো স্যার ডিরেক্টেড সম্ভব না স্যার। আর নতুন প্রিন্স অ্যালগরিদম হ্যাঁ বুঝি নাই। ডিরেক্টেড গ্রাফে তো স্যার সম্ভব না স্যার এই অ্যালগরিদম। হ্যাঁ ডিরেক্টেড গ্রাফে সম্ভব না স্যার। ওই স্যার অ্যাসাইনমেন্টে স্যার আপনার ওখানে স্যার এজের ওখানে স্যার ডিরেক্টেড লেখা ছিল স্যার। আনডিরেক্টেড ছিল তো স্যার এজের ভিতরে লেখা স্যার হলো যে 15 ডিরেক্টেড এজ। এটা আচ্ছা ডিরেক্ট না, এটা আনডিরেক্টেড হবে, আনডিরেক্টেড হবে। ঠিক আছে। সেটা হচ্ছে তাহলে ভুল হয়েছে, এটা আমি দেখে আপডেট করে দেবো। প্রিন্স কুসকাল এগুলো সব হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য। জি স্যার ক্রস কলটাও কিভাবে করতে হবে পরীক্ষার খাতায়? বুঝি নাই কি ক্রস কলটা স্যার খাতায় কিভাবে করব? ক্রুসকল খাতায় কিভাবে করবেন? এইভাবে যে প্রতিবার একটা করে এজ সিলেক্ট করতেছেন, আপনার গ্রাফটা আপডেট করবেন, আর হচ্ছে লিস্ট, তখন হচ্ছে তো আমাদের লিস্ট আছে, লিস্ট আপডেট করতে হবে, আর হচ্ছে নোডের যে সেট গুলো সেটাও সেখানে আপডেট হয়। সেখানে কয়েক ধরনের আপডেট হয় আর কি। মানে আপনার ফার্স্ট সেট গুলো আপডেট করতে হয়, যে কোন কোন সেটের মধ্যে ইউনিয়ন হয়েছে। তারপর যে আপনার মেইন সেটটা আছে যেটার মধ্যে হচ্ছে এজ গুলো থাকে, যে সেটটা আছে আমরা প্রথমে নাল ধরে নিই, সেই সেটের মধ্যে হচ্ছে নতুন এজটা আপডেট হয়। আর হচ্ছে আপনার যে গ্রাফটা হচ্ছে আঁকতে হবে। বলছেন তাহলে বুঝবেন যে কি কি রাখতে হবে। সেট এজ লিস্ট সবগুলোকে একবার একবার করে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। করেন, কোন ধরনের কোশ্চেন থাকলে করেন। আর না এখন তো আসলে দেখাতে গেলে ক্লাসের টাইম হবে না, অলরেডি আপনাদের ক্লাসের টাইম প্রায় লাস্ট মোমেন্টে। স্যার এক্সামের কোশ্চেন কিরকম হবে একটু বললে ভালো হতো। এক্সামের কোশ্চেন আচ্ছা এটা একটা রিক্যাপ করি যে কোথা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে।
তো তার হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হয়েছে। তো অ্যাটেন্ডেন্স আর নেওয়া হবে না আর কি এক্সট্রা এখন। এখন হচ্ছে আপনাদের পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে। পরীক্ষা হচ্ছে সবার ফার্স্টে আপনাকে পড়ানো হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, মানে ডাইনামিক প্রোগ্রামিং এর একটা স্লাইড দেখানো হয়েছিল। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার দিই তাহলে। সবার প্রথমে হচ্ছে আপনাদেরকে এই স্লাইড পড়ানো হয়েছিল। তো এই স্লাইডে দেখানো হয়েছে যে একটা গ্রাফ থেকে আমরা শর্টেস্ট পাথ, শর্টেস্ট ডিসটেন্স বের করব। তো বের করতে গেলে আমরা হচ্ছে গ্রিডি মেথড দিয়ে করতে পারি। গ্রিডি মেথড দিয়ে করলে দেখা যায় যে কিছু কিছু গ্রাফ আছে, যেমন মাল্টি স্টেজ গ্রাফে গ্রিডি ঠিক মতো কাজ করে না। মানে গ্রিডি অ্যালগোরিদম দিয়ে আমরা হচ্ছে শর্টেস্ট পাথ বের করি, বাট যে পাথটা আসছে রেজাল্ট হিসেবে সেটা শর্টেস্ট হয় না, তার থেকে শর্টেস্ট থাকে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করি। এটা দেখানো হয়েছিল হচ্ছে এই স্লাইডে। তো ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে কিভাবে হচ্ছে একটা মাল্টি স্টেজ গ্রাফ থেকে আমরা শর্টেস্ট পাথ বের করি সেটা হচ্ছে দেখানো হয়েছে এখানে, একটা এই স্লাইডে করে দেওয়া হয়েছে। তো এখান থেকে যেটা আসতে পারে যে আপনাকে একটা গ্রাফ তো বললো যে এই ডাইনামিক অ্যাপ্রোচে কিভাবে হচ্ছে আপনাকে বলে দিল সোর্স কি ডেস্টিনেশন কি। তো ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে অ্যাপ্রোচে কিভাবে আপনি সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত শর্টেস্ট পাথ বের করবেন সেটা ক্যালকুলেশন করবেন। তো সেটার প্রসেস এখানে দেওয়া আছে, এটা ক্লাসে করানো হয়েছে। এই ধরনের এই কোশ্চেন আসতে পারে এখানে। আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে যে গ্রিডি কখন ফেল করে, কখন আমাদের ডাইনামিক প্রোগ্রামিং লাগে। তো এটার এক্সাম্পল তো এখানে দেওয়া আছে, স্লাইডটা পড়বেন তাহলে বুঝবেন। ঠিক আছে, তো এই স্লাইড থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে ফার্স্ট স্লাইড ছিল। কথা আটকে গেলে বলবেন যদি কিছু না বুঝেন। এরপরের স্লাইড ছিল হচ্ছে আপনাদের বিএফএস ডিএফএস। তো বিএফএস ডিএফএস থেকে আপনারা কুইজ দিচ্ছেন আপনারা জানেন কি আসতে পারে। তার কথা বোঝা যায় তো। কথা আটকে আসতেছে, ডিফারেন্স কি? তার কথা আটকে আসছে তো। আচ্ছা, কথা এখন আটকে আসছে। জি স্যার, এখনো আটকে আছে। স্যার সুডো কোড কোনগুলোর পড়বো স্যার? আচ্ছা, তো বিএফএস ডিএফএস থেকে কি আসবে? স্যার বোঝা যায় না কথা। হচ্ছে তিনটা শুরু কোড আছে। ঠিক আছে, আচ্ছা এখন কি ক্লিয়ার? এখনো বোঝা যায় না? মানে এখন যে এখনো কি মানে আটকে আসতেছে? লাস্ট কোনটা বুঝতে পারছেন? ফার্স্ট স্লাইড বুঝতে পারছেন? আচ্ছা, বিএফএস ডিএফএস থেকে বলা হচ্ছে যে আপনাদের কুইজে যেরকম কোশ্চেন আসছে সেরকম আসবে। হয়তো সিমুলেশন, একটা গ্রাফ দেওয়া থাকবে ইনপুট, সেটা থেকে সিমুলেশন করতে হবে, বিএফএস বা ডিএফএস চালাতে হবে, না হচ্ছে সুডোকোড। আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, সেটা হচ্ছে বিএফএস বা ডিএফএস এর মধ্যে ডিফারেন্স কি। তো বিএফএস ডিএফএস থেকে এগুলাই যে যা কুইজে পড়ছেন এই টাইপের কোশ্চেন। এরপর হচ্ছে একটা থিওরিটিক্যাল স্লাইড পড়ছেন, সেটা হচ্ছে গ্রাফের গ্রাফ বেসিক্স নামে। তো এই গ্রাফ বেসিক্স এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফের ডেফিনেশন ছিল। এখান থেকে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে যে কয়েকটা গ্রাফের নাম
ডেফিনেশন লিখতে হবে। এরকম হচ্ছে আপনার থিওরিটিক্যাল কোশ্চেন। এরপরে এই স্লাইডে আরো কিছু ছিল যে একটা গ্রাফের মানে ডিগ্রি কি, গ্রাফের ডিগ্রি কি, কিভাবে ডিগ্রি বের করে। তো আপনাকে একটা গ্রাফ দিয়ে দিতে পারে, সেই গ্রাফের ডিগ্রি বের করতে বলতে পারে কিছু মার্কের জন্য। তো এটা আসতে পারে। আর লাস্ট হচ্ছে আপনার গ্রাফকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ম্যাট্রিক্স আর লিস্টে। তো এখন আপনাকে সেম হচ্ছে একটা গ্রাফ দিয়ে দিল। তো গ্রাফটি হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা লিস্ট, যেটাতে আপনাকে বলে দিতে পারে যে কোনো একটাতে হচ্ছে কনভার্ট করতে। ঠিক আছে, তো এটা আসতে পারে। আর লাস্ট যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর লিস্ট কোনটা কখন ইউজ করা হবে গ্রাফে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, কখন কোনটা ইউজ করব আমরা। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আপনার গ্রাফের যে থিওরিটিক্যাল স্লাইডে ছিল, সেই স্লাইড থেকে এই কোশ্চেন আসতে পারে গ্রাফ বেসিক্স নামে। এরপরে আপনাদেরকে পড়ানো হয়েছে হচ্ছে ডায়াক্সট্রা আর হচ্ছে প্রিমস আর ক্রুসকাল। তো ডায়াক্সট্রা থেকে কি আসবে, ডায়াক্সট্রা সেম একটা ইনপুট গ্রাফ দিয়ে দিল, আপনাকে সোর্স নোড বলে দিল। এখন বলবে যে ডায়াক্সট্রা অ্যাপ্লাই করে শর্টেস্ট পাথ বের করতে হবে। তারপরে আমাকে বলে দিল যে সোর্স থেকে এত নোড পর্যন্ত এর মাঝখানে যে শর্টেস্ট পাথ সেটা বের করতে হবে। সিমুলেশন টাইপের কোশ্চেন। আর এরপরে হচ্ছে ক্রুসকাল আর হচ্ছে প্রিমস, দুটো সেম মিনিমাম স্প্যানিং ট্রি বের করে। তো আপনাকে জাস্ট একটা গ্রাফ দিয়ে দিল ইনপুট, বললো যে এটাকে হচ্ছে এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে। ঠিক আছে, মানে সিমুলেশন টাইপের আর কি, যেটা হচ্ছে মাত্র দেখলাম প্রিমস এর ক্ষেত্রে। ক্রুসকালের ক্ষেত্রে তো এরকম দেখছেন। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন নাই কোনো, জাস্ট হচ্ছে সিমুলেশন। আর হ্যাঁ, ক্রুসকালের মধ্যে সুডো কোড ছিল, তো ক্রুসকালের সুডো কোডটাও আসতে পারে। তো এতটুকু হচ্ছে আপনাদের সিলেবাস, আর তো কিছু পড়ানো হয় না। স্যার থিওরি কত মার্কসের আসবে? থিওরি 10 থেকে 12 মার্কস, 10 থেকে 12 মার্কসের মধ্যে থাকবে থিওরি। আর একটু বেশি থাকতে পারে। স্যার গ্রাফ থেকে যে আপনি বললেন থিওরি আসবে, সেটা কি আসবে আর একবার একটু বললে ভালো হয়। গ্রাফ থেকে, আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে স্যার বিভিন্ন গ্রাফের ডেফিনেশন আসবে সেটা তো বুঝতে পারছি স্যার। তারপর গ্রাফ থেকে আর কি ডিগ্রি বের করতে দেবেন সেটাও ঠিক আছে স্যার। তারপর কি বলছিলেন সেটা আর কি শুনিনি আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রাফের দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ম্যাট্রিক্স, একটা লিস্ট। আপনার যে কোনো একটা বলে দিতে পারে যে কোনো একটাতে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে গ্রাফকে, মানে গ্রাফকে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সে কনভার্ট করবেন বা হচ্ছে অ্যাডজেসেন্ট লিস্ট। ঠিক আছে, তো এরকম থাকবে আর কি। তো এটা হচ্ছে একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন থাকতে পারে যে অ্যাডজেসেন্সি লিস্ট আর হচ্ছে ম্যাট্রিক্স কোনটা কখন ইউজ করবো আমরা, একটা হচ্ছে ডেন্স গ্রাফের জন্য, একটা স্পার্স গ্রাফের জন্য। ঠিক আছে, তো এটা আর কি, এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, একটা গ্রাফ স্পার্স নাকি ডেন্স কিভাবে বুঝবেন? একটা গ্রাফ ডেন্স নাকি স্পার্স? সূত্র ছিল স্যার। সূত্র, আচ্ছা সূত্র বলতে হচ্ছে একটা গ্রাফে ডেন্স গ্রাফ মানে যে গ্রাফে এজ অনেক বেশি থাকবে, স্পার্স গ্রাফ মানে যে গ্রাফে এজ অনেক কম থাকবে। তো স্পার্স গ্রাফ হচ্ছে যদি নাম্বার অফ এজের সংখ্যা নাম্বার অফ ভার্টেক্স এর কাছাকাছি হয় তাহলে হচ্ছে সেটাকে স্পার্স গ্রাফ বলে। আর ডেন্স গ্রাফ হচ্ছে নাম্বার অফ এজের সংখ্যা যদি নাম্বার অফ ভার্টেক্স এর স্কোয়ারের কাছাকাছি হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডেন্স গ্রাফ। এই যে গ্রাফের বেসিক্স এর যে স্লাইডের কথা বলছি পিডিএফ, সেটার একদম লাস্ট পেজে দেখবেন 12 নম্বর পেজে দেওয়া আছে যে স্পার্স গ্রাফ কি আর ডেন্স গ্রাফ কি। সেটা দেখে তো আপনাকে বলে দিল যে একটা ইনপুট গ্রাফ দিয়ে দিল, এখন এই গ্রাফকে আপনি কিসে রিপ্রেজেন্ট করবেন, লিস্ট নাকি ম্যাট্রিক্স। তাহলে আগে আপনাকে বুঝতে হবে যে এটা এই গ্রাফটা কি, স্পার্স নাকি ডেন্স, সেই অনুযায়ী আপনি সেই রিপ্রেজেন্টেশনটা লিখবেন। আচ্ছা, আর তো কিছু নাই টপিক। স্যার বিএফএস এর সুডো আসবে? হ্যাঁ, আসতে পারে থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে। বিএফএস আর ক্রুসকাল, এই তিনটা সুডো কোড আছে আপনাদের। আচ্ছা, আপনাদের একটা টপিক বাকি ছিল, টপোলজিক্যাল সর্ট, এটা কি দেখবেন?
আর এটাই অনেক বেশি। না স্যার, স্যার সমস্যা নেই স্যার, আর লাগবে না। আচ্ছা, না এটা আপনাদের মানে পরীক্ষায় নাই, বাট এটা পুরো প্রসেসটা জানেন, জাস্ট একটা স্টেপ বাকি। এর জন্য হচ্ছে আমি চাচ্ছিলাম এটা দেখা দিতে। আমি জাস্ট কনসেপ্টে দিয়ে রাখি, এটা আপনাদের পরীক্ষা থাকবে না, বাট হচ্ছে মানে পরবর্তীতে যেটা পড়ে ফেলছেন এখন, ডিএফএস পড়ছেন, ডিএফএস এর পরে আর জাস্ট একটা স্টেপ করলে হচ্ছে টপোলজিক্যাল সর্ট। আমি জাস্ট এটা একটু দেখা দিই। দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। আচ্ছা দেখেন, বেশি না 2 মিনিট লাগবে, জাস্ট হচ্ছে স্টেপটা বলবো আর কি। তো টপোলজিক্যাল সর্ট কি হচ্ছে, আমরা একটা ডিরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফকে যদি সর্ট করি, টপোলজিক্যাল সর্টের মাধ্যমে। তো টপোলজিক্যাল সর্টের জন্য গ্রাফটাকে অবশ্যই ব্যাগ হতে হবে। এটা মানে হচ্ছে ডিরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ, মানে ডিরেক্টেড গ্রাফটাকে ডিরেক্টেড হতে হবে, গ্রাফের মধ্যে কোনো সাইকেল থাকতে পারবে না। ঠিক আছে, এরকম গ্রাফের মধ্যে আমরা হচ্ছে টপোলজিক্যাল সর্ট ইউজ করতে পারি। তো টপোলজিক্যাল সর্ট কিভাবে করে, সবার ফার্স্ট হচ্ছে আমরা গ্রাফের মধ্যে ডিএফএস অ্যাপ্লাই করি। তো ডিএফএস অ্যাপ্লাই করে আপনারা যখন ডিএফএস অ্যাপ্লাই করছেন, 2 ধরনের টাইম বের করছেন প্রতিটা নোডের জন্য। প্রতিটা নোডের 2টা টাইম ছিল, একটা হচ্ছে ডিসকভারি টাইম, একটা ফিনিশিং টাইম। কিছু মনে আছে? আপনারা পরীক্ষাও দিচ্ছেন মনে হয়, কুইজও দিচ্ছেন। তো 2টা টাইম ছিল, একটা হচ্ছে ডিসকভারি টাইম, একটা ফিনিশিং টাইম। মানে হচ্ছে গ্রাফ নোডের একটা এন্ট্রি টাইম আর এক্সিট টাইম আর কি। এন্ট্রি টাইম ডিসকভারি টাইম আর এক্সিট টাইম হচ্ছে ফিনিশিং টাইম ছিল। তাহলে ফার্স্ট হচ্ছে আপনি এই একটা গ্রাফকে ডিএফএস চালাবেন, গ্রাফের মধ্যে চালানোর পরে এই যে আপনার ফিনিশিং টাইম আর ডিসকভারি টাইম বের হয়েছে, তো এই যে ফিনিশিং টাইমটা বের হয়েছে, এই ফিনিশিং টাইমের উপর বেস করে এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন। ফিনিশিং টাইমকে ডিসেন্ডিং অর্ডারে সাজালে যে নোডগুলো আসে, যেটার পর যেটা আসে, সেটাই হচ্ছে আপনার টপোলজিক্যাল সর্ট। ঠিক আছে, তো এটার এক্সাম্পল দেখেন তাহলে বুঝবেন। তো এই যে এক্সাম্পল হিসেবে এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, এই যে এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে এটা। তো এই গ্রাফের মধ্যে মনে করেন হচ্ছে আপনি হচ্ছে ডিএফএস চালালেন, এই গ্রাফটা হচ্ছে একটু মনে করেন যে আপনি কোন জায়গায় যাচ্ছেন, প্রিপেয়ার করছেন কোন একটা প্রোগ্রামের জন্য, হচ্ছে আপনি সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন সেটার জন্য একটা গ্রাফ আছে, সেই গ্রাফ করবেন এরকম টাইপের আর কি। রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিল আর কি। এই গ্রাফে সবার ফার্স্ট হচ্ছে আমরা ডিএফএস চালাবো। তো আপনার সোর্স নোড ছিল হচ্ছে মনে করেন শার্ট থেকে শুরু হয়েছে, তাহলে হচ্ছে শার্ট থেকে যদি শুরু হয়, শার্টের ডিসকভারি টাইম হবে হচ্ছে 1। এরপর এখান থেকে শার্ট থেকে আমরা যে জায়গায় যেতে পারি, যেই নেই পড়ে চাইল্ডে যেতে পারি, সেই চাইল্ডে যদি যাই সেটার ডিসকভারি টাইম হবে হচ্ছে 2। তারপর সেই চাইল্ড থেকে যেখানে যেতে পারবো সেটা ডিসকভারি টাইম হবে হচ্ছে তার থেকে 1 বেশি 3। তারপর এই জ্যাকেট, এইটাতে কোনো চাইল্ড নেই, তাহলে এখান থেকে হচ্ছে আমি এটা টাইম হবে 4। এরকম করে করে পুরো গ্রাফটা তো চালাতে পারবেন ডিএফএস চালানোর পরে। এই যে সবগুলা গ্রাফের যে সেকেন্ড টাইম, যেটা হচ্ছে ফিনিশিং টাইম, এই ফিনিশিং টাইমটা উপর বেস করে সেটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন। সাজাইলে যে নোড আগে আসে সেই নোডটা আগে লিখবেন, যে নোড পরে আসে সেটাকে পরে লিখবেন, লিখলে যেটা হবে সেটাই হচ্ছে আপনার টপোলজিক্যাল সর্ট। তাহলে এখানে ডিসকভারি টাইম সবচেয়ে বেশি কার? ডিসকভারি টাইম সবচেয়ে বেশি কোনটা দেখতেছেন? শক্স স্যার সবচেয়ে বেশি 18। এরপরে ডিসকভারি টাইম কম কার? এরপর হচ্ছে ইনার শক 16। হ্যাঁ, এরপর হচ্ছে প্যান্টস। তাহলে এইভাবে যদি সাজান তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয়। তারপর ফার্স্টে সক, যেটা ডিসকভারি টাইম 18। এরপর হচ্ছে আন্ডার শর্টস, এরপর হচ্ছে প্যান্টস, এরপর শুজ, এরকম করে করে দেখেন 18, 16, 15, 14, 10 এরকম করে বড় থেকে ছোট আকারে সাজাইছে। তাহলে সাজানোর পর আমরা যেটা পাইছি সেটাই হচ্ছে আমার ফাইনালি টপোলজিক্যাল সর্টের অ্যান্সার। ঠিক আছে, এই গ্রাফটাকে আমরা সর্ট করছি ইউজিং টপোলজিক্যাল সর্ট। এটাই টপোলজিক্যাল সর্ট। মানে আপনারা তো ডিএফএস শিখছেন,
জাস্ট ডিএফএস এ এখন যে ফিনিশিং টাইমটা বের হচ্ছে সেটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজান, তাহলে যেটা আসে সেটাই আনসার। এটা পরীক্ষা নাই, পরীক্ষা দেয়া যায়, কিন্তু আমি যেহেতু বলেছি নাই, তাহলে সেটা আসবে না। জাস্ট জেনে রাখলেন আর কি যে টপোলজিক্যাল সর্ট কি। আচ্ছা, তাহলে তো আপনাদের শেষ, একদম কোর্স শেষ। কোনো কোশ্চেন থাকলে করেন। স্যার এই টপোলজি সর্টের স্যার স্লাইডটা কি আপনি ক্লাসরুমে দিবেন? তো এখন যেটা পড়ালেন। তাহলে সে লিভ নেন যদি কোনো কোশ্চেন না থাকে। মার্কস গুলো দিবেন না? সিটির মার্কস, হ্যাঁ সিটির মার্কস আপলোড করবো। আপনাদের খাতা আমার সামনে আছে, বাট আপনাদের কুইজ তো দেখা হয়নি এখনো, দেখা শেষ হলে আপলোড করবো। আচ্ছা স্যার ক্রুসকালটা খাতা কিভাবে লেখা লাগবে যদি একটু আরেকবার বলতেন। ক্রুসকাল, এটা আসলে মানে ফিক্স না যে আপনি এভাবে করতে হবে, আপনি যেভাবে রিপ্রেজেন্ট করে মানে করেন আর কি, তা আপনার উপর আসলে। আমি দেখা দিতে পারি যে আপনি কিভাবে করতে পারেন, বাট মানে জিনিসটা হচ্ছে যে এটা কোনো ফিক্স না, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রিপ্রেজেন্ট করেন। আমাকে স্লাইডটা ওপেন করি আগে। স্যার অ্যাসাইনমেন্টের হার্ড কপিটা কি এক্সামের দিন অফিসে দিয়ে আসবো? হ্যাঁ, এক্সামের দিন হচ্ছে আপনার সবাই একসাথে করে আমাকে যে 6 দিয়ে আসলেই হবে। আচ্ছা, হচ্ছে স্যার আমাদের বাকি মার্কস গুলো স্যার ক্লাসরুমে দিয়ে দিবেন কবে স্যার? বাকি মার্কস কবে দেবো? বাকি মার্কস তো হচ্ছে আপনার যে কুইজেরটা দিতে পারবো, অ্যাসাইনমেন্ট তো আপনারা জমা দিবেন, এরপরে আমি ইভালুয়েট করব। কুইজের মার্কস পাবেন আর কি, এটা আমি ট্রাই করবো যত তাড়াতাড়ি সম্ভব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কুইজ কালে হচ্ছে আপনার গ্রাফ দিয়ে দিবে, শুরু করতে লাগতেছে না, শুরু করতে আপনার পরীক্ষা যদি শুধু শুরু কোড আসে শুরু কোড লিখবেন। আর কুইজ কাল যদি আসে, গ্রাফটা যদি কুইজ কালে অ্যাপ্লাই করতে পারেন তখন তো আপনার কোনো শুরু কোড লাগবে না। আপনি শুরুতে কি করবেন, এখানে যে স্টেপ গুলো আছে স্টেপ গুলাই সবার ফার্স্টে আপনার একটা খালি সেট থাকবে এ, যে সেটের মধ্যে হচ্ছে আপনি একটা একটা করে এ সিলেক্ট করবেন, এখানে ইনসার্ট হবে। ঠিক আছে, তো আপনি হচ্ছে সবার ফার্স্ট একটা খালি সেট নেবেন, আর হচ্ছে আপনার যতগুলা এজ নোড আছে সেগুলো হচ্ছে এভাবে করে লিখবেন যে আপনার এগুলো সেট বানাইছেন। তো প্রতিবার হচ্ছে আপনি আর পাঁচটা হচ্ছে এই টেবিলটা থাকবে অবশ্যই সর্টেড অবস্থায়, যে এটা সর্টেড অবস্থায়। এখন আপনি প্রথমে হচ্ছে মনে করেন এই এজটাকে সিলেক্ট করলেন, এই এজটাকে যদি সিলেক্ট করেন সবার আগে হচ্ছে এর মধ্যে এজটা পরে এই যে এরপরে তো এ আর সি কে হচ্ছে আপনার ইউনিয়নও করতে হবে। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে এরকম একটা ছবি ছিল, এরপর হচ্ছে আপনার সেকেন্ড টাইম সিলেক্ট করতে থাকবে, এরপরে হচ্ছে আপনার হচ্ছে এ সেটটা থাকবে, আর হচ্ছে বললেন তাহলে আপনি ফার্স্টে এ এর মধ্যে সিএফ লিখলেন, এরপর হচ্ছে এই সি একটা প্রতিবার হচ্ছে এই সেট হবে।
যে আপনার সেট গুলা যে প্রতিবার যে ইউনিয়ন হচ্ছে করলে যে অবস্থা হচ্ছে সেইটা হচ্ছে আপনার প্রতিবার রিপিট করতে হবে স্টেপটা। আর এই যে এটা জাস্ট আপনি একবার লিখতে হচ্ছে, প্রতিবার জাস্ট কমা কমা দিয়ে নতুন করে এজ আপনি অ্যাড করেছেন, যেমন ফার্স্টে সিএফ অ্যাড করলেন, এরপর আপনি এফ যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার সিএফ এর পাশে কমা দিয়ে এফ লিখবেন, বা আপনি চাইলে এটা বারবার এই যে কি কি এজ আপনি সিলেক্ট করতেছেন আর হচ্ছে আপনার যে এই সেটের অবস্থাটা যে পরবর্তীতে এরকম হলো, এর পরবর্তীতে হচ্ছে এরকম হলো, এরকম করে চেঞ্জ হচ্ছে। তো প্রতিবার এই জিনিসটা গ্রাফটাকে হচ্ছে আপনি যদি মনে হয় যে আপনি ইনপুট গ্রাফটা লিখলেন আর লাস্টে একদম লাস্টে হচ্ছে আপনি ফাইনালি যে আউটপুট গ্রাফ আছে সেটা লিখলেন, যেটা যে সব এজ সিলেক্ট করার পরে আপনার গ্রাফটা কিরকম হতো। কিন্তু তার মানে আপনার অ্যাকচুয়ালি প্রতিবার রিপিট করতে হবে বা হচ্ছে প্রতিবার লিখতে হবে হচ্ছে এই জিনিসটা যে এ, যে আপনার এ সেটের অবস্থাটা, আর হচ্ছে যে নিচে যে সেট গুলো আছে আপনার নোডের, যেটা হচ্ছে প্রতিবার ইউনিয়ন হচ্ছে, আপনি যে এসটা সিলেক্ট করেছেন সেটার উপর বেস করে ইউনিয়ন হচ্ছে। এই দুইটা জিনিস হচ্ছে আপনার বারবার লিখতে হবে। আর গ্রাফ হচ্ছে আপনার শুরুতে ইনপুট গ্রাফ থাকবে একটা আর ফাইনালি আউটপুট গ্রাফ থাকবে একটা। বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? বলেন কিছু। জি স্যার। স্যার কোনো কোশ্চেন? না থাকলে ক্লাস শেষ, আপনাদের ক্লাস টাইমও শেষ। স্যার আমি ক্লাস ক্যান্সেল করে দিচ্ছি, নাকি আর কিছু বলবেন?